মুস্কানের জ্ঞান হারানোর খবর শুনে ছুটে আসে ইমন। কি করে এমন হলো প্রশ্ন করায় রূপম বলে দেয় যে সে সব জানিয়ে দিয়েছে মুস্কানকে। এটা তুমি কি করলে? আমার কাছে না শুনেই তুমি কেন করলে এটা? বলেই মুস্কানের কাছে গিয়ে গালে হাত দিতেই বেশ তাপ অনুভব করলো। কপালে হাত দিয়ে গলায় হাত দিয়ে দেখলো জ্বরে গা পুড়ে যাচ্ছে। এটাই স্বাভাবিক, কাল রাতে যা হয়েছে এরপর এটুকুই তো স্বাভাবিক। বয়সটা নিতান্তই কম, কিন্তু ওর এত বড় ভুলটা আমি কি করে সহ্য করতাম? মন প্রাণ দিয়ে যে শুধু ওকেই ভালোবেসেছি আমি, দ্বিতীয় কোনো নারীর আগমন ঘটতে দেয়নি। শুধুমাত্র ওকে চেয়েছি সেই ছোট বয়স থেকেই। আমার ভালোবাসার গভীরতা কতটা সেটা তো এই বাড়ির সবাই আর মহান আল্লাহ তাআলা জানে। তাহলে কেন এসব ঘটছে? আমি তো এসব চাইনি। আমি তো মুস্কানকে সুন্দর একটা জীবন উপহার দিতে চেয়েছিলাম, ভালোবাসায় ভরিয়ে দিতে চেয়েছিলাম। এরকম বিবস্ত্র করে তো ওকে কাছে চাইনি কখনো। তাহলে কেন এসব হলো? কি করে মেনে নিতাম আমি মুস্কানের পাশে অন্য কাউকে? নিজের জিনিসে কখনো এই ইমন অন্য কারো ভাগ বসাতে দেয়নি, আর ভবিষ্যতেও দিবে না। যা আমার তা তো আমারই হবে। এতদিন যেটা আমি ভালোবেসে উসুল করতে চেয়েছি, ভালোবেসে কাছে পেতে চেয়েছি, সেটা না হয় এখন অন্যভাবে উসুল করে নিব। তবে আমার 18 বছরের পরিশ্রম বৃথা হতে দিব না। এত তাড়াতাড়ি হাল ছাড়ব না আমি। যেটুকু করেছো তার শাস্তি পেয়েছো মুস্কান, কিন্তু ভবিষ্যতেও যেন আর কখনো এমন কিছু তোমার কল্পনাতেও না আসে, সেই ব্যবস্থাই করব। ভালোবাসার মানুষ অন্য কারো হয়ে যাওয়ার ভয়, নিজের মানুষ ছেড়ে গেলে যে তীব্র যন্ত্রণা হয়, সেটা তুমি এবার হাড়ে হাড়ে টের পাবে। মনে মনে অসংখ্য ভাবনা ভেবে ডক্টরকে ফোন করলো ইমন। এমন এটা বলাটা উচিত ছিল বলেই বলেছি, কিন্তু এখন কি হবে? দাদুকে নিয়ে আসছে, ভাবতে পারছিস মুস্কানকে দেখলে সবার মনোভাব কি হবে? মুস্কানের সাথে কি হবে ভাবতে পারছিস? যা হবে একদম ঠিক হবে, এটাই ওর প্রাপ্য ছিল। ভুল করলে তো তার মাসুল দিতেই হবে। এখন যদি ওর ভুলের শাস্তি ওকে না দেওয়া হয়, তাহলে আবারও ভুল করতে ওর দ্বিধা হবে না। আবারও যে একই ভুল করবে না, তার কি গ্যারান্টি দিতে পারো তুমি? ওকে আমি খুব কষ্টে বহুদূর থেকে এনেছি, ওকে ছেড়ে দেওয়ার জন্য না, ওকে সারা জীবন নিজের কাছে রাখার জন্যই। যেটা সহজভাবেই করা যেত, সেটা তো ও নিজেই কঠিন করে ফেলেছে। এখন ও নিজেই ভোগ করুক এসব। আমি যেমন ওকে ভালোবাসি, ঠিক তেমন আমার পরিবারকেও ভালোবাসি। আমার কাছে যতটা গুরুত্বপূর্ণ আমার বউ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ আমার পরিবার। যদি মুস্কানের অতীতটা এমন না হতো, যদি মুস্কানকে আগে থেকে সব জানানো হতো, আর সব জেনেও ও এমন ভুল করতো, তাহলে একদম জানে মেরে দিতাম। কারণ আমার জিনিস আমার না হলে আর কারোই হতে দিতাম না। এতে সারা জীবন জেলের ভাত খেতেও রাজি হতাম, বা ফাঁসিতে ঝুলতেও দ্বিধাবোধ করতাম না। কিন্তু ওর ভাগ্যটা, মহান আল্লাহ তাআলা ওর ভাগ্যের সাথেই আমার ভাগ্য জুড়ে দিয়েছে। না, ঠিক তা না, আমার ভাগ্যের সাথে ওর ভাগ্য জুড়ে দিয়েছে। এই ভালোবাসার গভীরতা বিশাল, কারো সাধ্য নেই এই ভালোবাসার মাঝে বাধা হয়ে আসার। রূপম ইমনের কাঁধে হাত রেখে বলল, সত্যি তুই পাগলের মতো ভালোবাসিস মেয়েটাকে। দেখিস মুস্কানও তোকে একদিন তোর থেকেও হাজার গুণ বেশি ভালোবাসবে। ইমন বাঁকা হেসে বলল, আমার থেকে বেশি ভালোবাসবে ও? কখনোই না। অন্য সব দিক দিয়ে ওর থেকে পিছিয়ে থাকলেও এই দিক দিয়ে আমি এগিয়ে থাকব। কারণ ওর আগে আমি ওকে ভালোবাসতে শুরু করেছি। তিলে তিলে সাজিয়েছি ওর জীবন আমি। ওর 18 বছরের জীবন গড়ে তুলেছি আমি, এই এই ইমন চৌধুরী। ডক্টর এসে মুস্কানকে চেক আপ করলো। ডক্টর ইমনের দিকে অবাক হয়ে একবার তাকালো। ইমন বেশ লজ্জায় পড়ে গেল। মাথা নিচু করেই দাঁড়িয়ে রইলো। কিছু বলার মতো ভাষা নেই তার। ডক্টর কিছু ওষুধ লিখে দিল আর বলল, শরীরটা বেশ দুর্বল, পালস অনেক বেশি। ঠিকভাবে খাওয়া দাওয়া করাও, রেস্টে রাখো, আর ওষুধগুলো ঠিকভাবে খাইয়ে দিও। 7 দিনেই সেরে যাবে। ডক্টর চলে যাবে দরজার কাছে গিয়েও থেমে গেল। পিছন দিকে তাকিয়ে বলল, ইমন, জি আঙ্কেল, বলুন। তুমি খুব বুদ্ধিমান, জ্ঞানী ছেলে। আশা করি এমন কিছু করবে না যাতে সেই উপাধিটা চলে যায়। খেয়াল রেখো নিজের বউয়ের। বলেই বেরিয়ে গেল। মঈন চৌধুরীর বন্ধু ইশতাক ডক্টর ছোট থেকেই তার এই বাড়িতে আসা যাওয়া।
মুস্কান ইমন সম্পর্কে সে ভালোভাবেই জানে, এমনকি গতকালে কি ঘটেছে সবই শুনেছে। তবুও তার মনে হলো মেয়েটা বাচ্চা মেয়ে, ভুল করে ফেলেছে, শুধরে দেওয়া যাবে। আর যদি তার মেয়ে এমন ভুল করত, তাহলে সেও শুধরে দেওয়ার চেষ্টা করত, একটা সুযোগ অবশ্যই দিত। তাই ইমনকে ওভাবে বলে চলে গেল। ইমন একটা দীর্ঘশ্বাস ছেড়ে আলিয়া চাচিকে সব বুঝিয়ে দিয়ে কিছুক্ষণ মুস্কানের দিকে তাকিয়ে রইল। আলিয়া চাচি মুস্কানের জন্য খাবার তৈরি করছে। ইমন মুস্কানকে বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখছে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখে যাচ্ছে। কাল রাতের কথা ভাবতেই তার বুকের ভিতর মোচড় দিয়ে উঠছে। কিন্তু কোনো উপায় ছিল না যে এটা ছাড়া। আমি যে সত্যি কাল থেকে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমার এই হিংস্র রূপ তোমার কাছে বের করতে চাইনি, কিন্তু তুমি বাধ্য করলে। থাকুক। মুস্কানের ঠোঁট গলার দাগগুলো দেখেই মনের বেশ খারাপ লাগলো। ওড়না দিয়ে ভালোভাবে গলাটা ঢেকে দিল, কিন্তু মুখ তো আর ঢাকা যাবে না। ভুল করেছ, শাস্তি পেয়েছ, আর এ চিহ্নটা তো আমারই দেওয়া। ভেবেই কষ্টের মাঝেও এক চিলতে হাসির রেখা ফুটে উঠল ইমনের মুখে। আলিয়া চাচি মুস্কানকে উঠিয়ে হালকা খাইয়ে ওষুধ খাইয়ে দিল। মুস্কান ওষুধ খেয়ে ঘুমিয়ে গেল। ঘুমের ঘোরেই বিড়বিড় করতে লাগলো। আমাকে ক্ষমা করে দাও, আমার খুব লাগছে, ছেড়ে দাও আমায়। ইমন যখন আরেকবার মুস্কানকে দেখতে তার রুমে আসে, তখন মুস্কানের বিড়বিড় করা কথাগুলো বোঝার চেষ্টা করে, আর সব বুঝতেও পারে। বড় মায়া হলো তার ভালোবাসার কাছে। প্রত্যেকটা মানুষই খুব দুর্বল, রাগের বশে খুব খারাপ কিছুই হয়ে গেছে। তার বোঝা উচিত ছিল ওর সহ্য করার ক্ষমতা কতটা। ধ্যাত বলেই বেরিয়ে গেল ইমন। তাকে যে এখন অনেক কঠিন সময় দিয়ে যেতে হবে, আর একজনেরও তো শাস্তি পাওয়ার আছে। নিজের বউকে শাস্তি দিয়েছে, কিন্তু এইসবের নাটের গুরু যে, তাকে তো এবার শাস্তি পেতেই হবে। মোতালেব চৌধুরীকে হুইল চেয়ারে করে বাড়িতে প্রবেশ করালো মোজাম্মেল চৌধুরী। ইরাবতী, দীপান্বিতা, দীপু, মহিউদ্দিন, মোতালেব চৌধুরীর ছেলে রূপমের বাবাও এসেছেন। মফিজ চৌধুরী, সেজ ছেলে, সেও এসেছেন। আর এক ছেলে নতীশ চৌধুরী, সে গ্রামে ফিরে গেছেন কিছুক্ষণ আগেই। বাড়িতে আসতেই মুস্কানের আসার খবর শুনে মোজাম্মেল চৌধুরী হুঙ্কার ছাড়লেন, কিছুতেই সে তার বাড়িতে মুস্কানের জায়গা দিবে না। মোতালেব চৌধুরীর এক হাত অবশ হয়ে গেছে। মুস্কানের উপর তার রাগের মাত্রা কতটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। 3 ছেলে মিলে মোতালেব চৌধুরীকে তার রুমে পৌঁছে দিল। ইরাবতী, দীপান্বিতা ইমনকে কড়া গলায় বলল, কেন সে মুচকানকে ফিরিয়ে নিয়ে এলো? মা চাচির প্রশ্নে ইমন লজ্জিত, কিন্তু কি করবে, ভালোবাসার কাছে এই লজ্জাটা যে কিছুই না। ইমন আর রূপম মিলে সবটা বুঝালো তাদের, তবুও তারা মানতে নারাজ। মুস্কানকে তার অতীত সম্পর্কে জানানোর পর তার ব্যবস্থার কথাও জানানো হলো। মুস্কানকে তার অতীত সম্পর্কে জানানোর পর তার অবস্থার কথাও জানানো হলো। এবার দুজন ঠান্ডা হলো, বিস্মিত চোখে তাকালো রূপমের দিকে। হ্যাঁ বড় মা, হ্যাঁ। কাকে সবটা শুনে অনেক বড় ধাক্কা খেয়েছে মেয়েটা। অনুতপ্ত সে। আর মুস্কান যে ছেলের সাথে চলে গিয়েছিল, সেও ওকে ঠকিয়েছে। আসলে ছেলেটা বিবাহিত, ভণ্ড উদ্দেশ্যে এসব করেছে সে। এটাই তো হওয়ার কথা ছিল। আমার ছেলের এমন নিষ্পাপ ভালোবাসাকে অপেক্ষা করে বেইমানি করে প্রতারণা করে নিজেই এক প্রতারকের পাল্লায় পড়েছিল। কিন্তু ওর জন্য যে আমাদের পরিবারের মান সম্মান শেষ হয়ে গেল। বাবার এই অবস্থার জন্য তো শুধুমাত্র মুচকানই দায়ী। ওর কি ভুলের কি সত্যিই ক্ষমা হয়? ইমন কি বলবে, আর কিছু বলার ভাষা নেই তার। সে বেরিয়ে গেল, যাওয়ার আগে শুধু বলে গেল, যাই করো না কেন, ও যেন এই বাড়ির বাইরে পা না রাখে। মনে রেখো, মুস্কান আমার লিগ্যাল ওয়াইফ। ইরাবতী ছেলের যাওয়ার পানে চেয়ে রইল। আমার ছেলেটার এই ভালোবাসার যোগ্য কি এ মেয়ের? বড় মা দেখো, সব ঠিক হয়ে যাবে। আমার বিশ্বাস এবার মুস্কান ইমনকে আর অপেক্ষা করতে পারবে না। দীপান্বিতা কিছু বলল না, সেখান থেকে চলে গেল। এদিকে মুস্কান বেঘোরে পড়ে ঘুমাচ্ছে, জ্বরটা ছাড়েনি তার। এবাড়ির কেউ তার খোঁজ নেওয়ার জন্য আসেনি। আলেয়াও কাজে ব্যস্ত। দীপান্বিতার মনটা ছটফট করছে খুব, কিন্তু সাহস করে উঠতে পারছে না যাওয়ার। দীপু এসে মুস্কানকে দেখে গিয়ে দীপান্বিতাকে বলল ঘুমাচ্ছে, তাই সে আর এলো না। হাজার হোক, মেয়ের পরিচয় বড় করেছে, পেটে ধরেনি, কিন্তু 5 দিন থেকেই মানুষ করেছে সে। মায়ের মতো স্নেহ দিয়ে মানুষ করেছে। মায়াটা তারও যে বেশ রয়েছে মুস্কানের প্রতি। দুপুরে সবাই যে যার মতো খেয়ে নিল। মুস্কানের কথা কেউই স্মরণ করলো না। সবার খাওয়ার পর দীপান্বিতা আলিয়াকে দিয়ে মুস্কানের খাবার পাঠিয়ে দিল।
আলেয়া মুস্কানের খাবার সহ ঔষধ নিয়েও গেল। হেনার বাবা মা মেয়ের সব কথা শুনে বেশ লজ্জিত। ইমনের সামনে মেয়েকে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিল। ছি, এই জন্য তোকে পড়াশোনা করেছি, এইসব করার জন্য তোকে ফোন হাতে দিয়েছি, অন্যের জীবনকে শেষ করে দেওয়ার জন্য। হেনা কাঁদো কাঁদো গলায় বলল, আমার কি দোষ বাবা? মুস্কানই তো বলেছিল জয়ের সাথে কথা বলবে, জয়কে ভালোবাসে আর ইমন ভাইয়া মুস্কানকে জোর করে বিয়ে করেছে। মুস্কান বলবে বলেই তুই এসব করবি বলি আরেকটা চর বসিয়ে দিল গালে। ইমন সোফা থেকে উঠে দাঁড়ালো, ফোন বের করে একটা রেকর্ড অন করলো। হ্যালো নীলা। হ্যাঁ বল, কি খবর? খবর তো ঝাক্কাস। হেনার গলা শুকিয়ে গেল, বড় বড় চোখ করে তাকালো ইমনের হাতের ফোনের দিকে। তাই নাকি? সব প্যানেলে কাজ হয়ে গেছে? হ্যাঁ রে, এতদিন ধরে মুস্কান বোকাটাকে যেভাবে খুশি সেভাবে নাচিয়েছি। যেদিন থেকে শুনছি মুস্কানের প্রতি ইমন ভাইয়ার আলাদা টান আছে, সেদিন থেকে মুস্কানের মনে একটু একটু করে বিষ ঢুকিয়েছি। ইমন তার চাচাতো ভাই, তাকে কখনো যেন এর বেশি না ভাবে, সেই জন্যই দিনের পর দিন বুঝিয়ে গেছি। তাও কি কাজ হলো? বিয়ে তো করেই ফেললো। আরে শোন আগে সবটা। বল। বিয়ে হয়েছে তাতে কি, ওদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই। মুস্কান নিজে বলেছে আমাকে, তাই তো সেই সুযোগটা কাজে লাগিয়ে জয়কে জানাই। তারপর মুস্কানকে বোঝাতে থাকি ইমন ভাইয়া ওর জাস্ট ভাই, ভাইকে কখনো স্বামীর স্থান দেওয়া যায় না। আমি সফলও হই। মুস্কান কখনোই ইমন ভাইয়ার প্রতি দুর্বল হয়নি, বরং ঘৃণার পরিমাণ বেড়ে গেছে। শেষ সাথে জয়ের সাথে যোগাযোগ করিয়ে দেই, জয়ের ব্যাপারে ভালো ভালো কথাও বলি, মুস্কানও গলে যায়। অবশেষে ছক্কা মেরে দিয়েছি, জয়ের সাথে পালিয়ে গেছে। আর এই মনোরম দৃশ্যটাই পিকচার উঠিয়ে নেটে ছড়িয়ে দিয়েছি। ইমন ভাইয়া আর মুস্কানকে ভালোবাসবে না, তাদের পরিবারের মান সম্মান ডুবিয়ে যে মেয়ে চলে গেছে, সে মেয়ে তারা আর কেউ মেনে নেবে না। ইমন ভাইয়াও শকড পাবে, আর এই সুযোগটাই কাজে লাগাবো আমার তোর ভাইয়ের মাধ্যমে। যে করেই হোক ইমন ভাইয়ার সাথে আমার কানেক্ট করিয়ে দিবি। ওকে দোস্ত, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। ইমন রেকর্ডটা অফ করে হেনার সামনে গিয়ে ঠাস করে একটা থাপ্পড় দিল। হেনার তাল সামলাতে না পেরে পড়ে গেল, গালে তার 5 আঙুল স্পষ্ট ফুটে উঠল। ইমন হেনার বাবার দিকে তাকিয়ে বলল, একে ঠিকভাবে মানুষ করতে পারেননি? 2টা চর দিলেন হাত দিয়ে না কি দিয়ে বুঝতে পারলাম না। মারতে হলে এইভাবে মারবেন। হেনার বাবার মুখটা চুপসে গেল। ইমন হেনার উদ্দেশ্যে বলল, এই মেয়ে, বয়স কত তোমার? হেনা উঠে দাঁড়ালো, কান্না মিশ্রিত গলায় বলল, 18। বাহ, বেশ বুদ্ধিমান মেয়ে। বয়সের সাথে বুদ্ধিটাও বেশ। তবে কি জানো, পাকা না কাঁচাই রয়ে গেছ। তবে তোমার প্ল্যানটা কিন্তু জোশ ছিল। আমি আগেই জানতাম এত বড় কাজ মুস্কানের একার পক্ষে করা সম্ভব নয়। মানুষের যখন পতন আসে তখন সে নিজের বুদ্ধির থেকে পরের বুদ্ধিতে বেশি চলে। মুস্কানেরও ঠিক একই অবস্থা হয়েছে। আর কি বললে, মুস্কানের জন্য মান সম্মান নষ্ট হয়েছে? না, মান সম্মান তো তোমার জন্য নষ্ট হয়েছে। তোমাকে আর কি শাস্তি দেব বলো? এই হাঁটুর বয়সী মেয়ে হয়ে তুমি আমার সাথে খেলতে এসেছো। তোমার ঘটে যদি বুদ্ধি থাকতো, তুমি আমার বিশ্বস্ত বডিগার্ডের বোনের কাছে ফোন দিয়ে নিজের কুকীর্তির কথা বলতে না। যা করেছো। যা ক্ষতি হওয়ার আমাদের পরিবার আর মুস্কানের হয়েছে। তুমি একটা বাচ্চা মেয়ে, তোমাকে আর কিছু বলতে চাই না। শুধু মুস্কানের আশেপাশে যেন তোমায় না দেখি, মেয়ে বলে ছেড়ে দিলাম তোমায়। হেনার বাবা মা ভয়ে ঢোক গিললেন। আপনি মুস্কানকে তবুও মেনে নেবেন, তাহলে আমার কি হবে? বলেই ভ্যাভা করে কেঁদে উঠল হেনা। ইমন বাঁকা হেসে বলল, চিন্তা করো না, বড় হও, তোমার পাত্র আমি জোগাড় করে দিব। আমার বউ হওয়ার বয়স বা ভাগ্য কোনোটাই তোমার হয়নি, আর হবেও না। হয়েছে মুস্কান আর আমি তো একই বয়সী। এই চুপ কর, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ইমন আবারও বাঁকা হেসে বলল, তুমি মুস্কান নও, এটা সবসময় মাথায় রেখো। আর হ্যাঁ, মুস্কান হওয়ার চেষ্টা করবে না। এই পৃথিবীতে মুস্কান এক পিসি রয়েছে, আর
মুস্কানের ইমনও এক পিসি রয়েছে। মেয়েকে সামনে রাখবেন। আপনার মান সম্মান, মেয়ের মান সম্মানের কথা ভেবে ছেড়ে দিলাম। মেয়েটার ভালো চিকিৎসা নেবেন। আর এই বয়সেই এমন হলে ভবিষ্যতে বিপদে পড়বেন। হেনার বাবার উদ্দেশ্যে কথাগুলো বলে বেরিয়ে গেল ইমন। হেনা তার কাজে ফেল করে গেল। তার প্রথম প্রেম শুরু হওয়ার আগেই ভেঙে গেল। খুব শক্ট পেল, গালে হাত দিয়েই কাঁদতে লাগলো। কাঁদিস না মা, তোর জন্য অনেক ভালো ছেলে আসবে, দেখিস। হেনার বাবা বিরক্তি মুখ করে চলে গেল মা মেয়ের সামনে থেকে। রাত 10টায় বাড়ি ফিরল ইমন। আলিয়ার কাছে মুস্কানের খবর শুনে মুস্কানের রুমে গিয়ে শুয়ে পড়ল, কারণ তার রুমে মুস্কান রয়েছে। ইরাবতী ছেলের কাছে এসে বলল, বাবা খাবি না? না মা, ভালো লাগছে না, শুয়ে পড়ো গিয়ে। ছেলের মুখ থেকে সিগারেটের গন্ধ পেয়ে ইরাবতী বলল, তুই সিগারেট খেয়েছিস? তুই তো সিগারেট খাইস না। ইমন বাঁকা হেসে উঠে বসল। জীবন কি এক নিয়মে চলে মা? আমরা যেভাবে জীবন সাজাতে চাই সেভাবে কি চলে? চলে না তো মা। আমার জীবনটাও তো সেরকমই, সব নিয়ম ভেঙে গেছে। ইরাবতী ইমনের মাথায় হাত রেখে বলল, তুই চিন্তা করিস না, তোর বাবা ডিভোর্স পেপার রেডি করবে কালকে, উকিলের সাথে কথা বলবে। আর তোর জন্য আমি মেয়ে দেখা শুরু করব, অনেক ভালো মেয়ে এনে দেব বাবা। মুস্কান তোকে স্বামী হিসাবে চায় না, আর ও যা করেছে এতে তোর বাবা, তোর চাচাও আর ওকে তোর বউ হিসাবে মানবে না, তোর দাদুও না। এর থেকে ভালো তোদের ডিভোর্স হয়ে যাক, জীবনটাকে অন্যভাবে নতুন করে শুরু কর। ডিভোর্সের কথা শুনে ইমনের মাথায় আকাশ ভেঙে পড়ল। চট করে উঠে দাঁড়ালো। রাগে তার শরীর কাঁপছে। মায়ের মুখে এমন কথা শুনবে সে কল্পনাও করতে পারেনি। অবশ্য মুস্কান যা করেছে, এতে এমন একটা কথা বলাটাও স্বাভাবিক, তবুও তার কাছে অস্বাভাবিক লাগছে। না মা, এটা আমি করতে পারবো না। আমি মুস্কানকে ছাড়তে পারবো না। এমন কথা দয়া করে তুমি বলো না। ইরাবতীও দাঁড়িয়ে পড়ল, বেশ রেগেই বলল, কি ভেবেছিস তুই? তোর সব কথা অক্ষর অক্ষরে মেনে চলি বলে এবারও তাই হবে? তুই যদি এটা ভেবে থাকিস তাহলে ভুল ভেবেছিস। যা সব ঘটে গেছে এরপর আর সম্ভব না। ইমন করুণ মুখে মায়ের দিকে তাকালো। তার মা কখনো কড়া কথা বলার মানুষ না, কিন্তু আজ মায়ের মুখে কড়া কথা শুনতে হচ্ছে। এতে মায়ের কোনো দোষ নেই। মা তো তার ভালোর জন্যই, তার ভালো করার জন্যই এসব বলছে। কিন্তু এসবে যে তার ভালো হবে না, বরং তার জীবনটাই থমকে যাবে। মুস্কানবিহীন ইমন যে এই পৃথিবীতে বাঁচতে পারবে না। না বাঁচতে পারবে, না মরতে পারবে। বাঁচা মরার মাঝে থমকে যেতে হবে, মনে মনে ভেবে যাচ্ছে ইমন। মা, আমি মুস্কানকে ছাড়তে পারবো না। আমি ছাড়া ওর কে আছে এই পৃথিবীতে বলো? কার কাছে যাবে ও? কেন, যার কাছে গিয়েছিল, যার জন্য এই পরিবারের মান সম্মানের কথা একবারও চিন্তা করেনি, তার কাছেই যাবে। এমন উচিতপূর্ণ একটা মেয়েকে আমরা কিভাবে মানুষ করলাম সেটাই ভেবে পাই না। ও স্বভাবেই প্রমাণ হয়ে গেছে ও আমাদের বংশের কেউ না, কারণ এই বংশের কারো রুচি মনোভাব এতটা নিম্নমানের না। প্রচন্ড রাগ নিয়ে কথাগুলো বলল ইরাবতী। ইমন দুহাত শক্ত করে মুঠ করে রইল। তার পৃথিবীর এক অংশ আর এক অংশের এইভাবে অপমান করছে, না পারছে সহ্য করতে, না পারছে কিছু বলতে। তারা দুজনই যে তার পৃথিবী। মায়ের জায়গায় বাবা বা অন্য কেউ হলে হয়তো এতক্ষণেই মনের রাগটা বেরিয়ে আসতো, কিন্তু এখানে যে তার মা তার বউয়ের ব্যাপারে বলছে, কিছু বলার নেই, তার শুধুই হজম করতে হবে। দেখ, তুই চুপ করে থাক বা চিল্লাচিল্লি কর, তোর আর মুস্কানের ডিভোর্স হবেই। তুই যদি চাস মুস্কান এই বাড়িতে থাকবে বা থাকুক, এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু এই বাড়ির অন্য কারো ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। এটা ওদের সিদ্ধান্ত। কিন্তু এবার আমি ছেলে বউয়ের মুখ দেখতে চাই। ছেলে ছেলে বউ নাতি নাতনি নিয়ে সংসারটা ভরে উঠুক, সেটা চাই। শান্তি চাই, ছেলের মুখে হাসি দেখতে চাই, ছেলের সুখে সংসার দেখতে চাই, আমার ভরা সংসার দেখতে চাই। এমন একটা বউ চাই যে আমার ছেলের যত্ন নেবে, আমার ছেলের মন বুঝবে,
একটা তো এটাই তো চাওয়ার, আর কি চাইবো বল? তুই ছেলে হয়ে এটুকু দেখতে দিবি না আমায়? বল, এটুকু কি আমি দেখে যেতে পারবো না? এটুকু যদি দেখতে না দিস, আমি মরে গেলে সারা জীবন আফসোস করবি, দেখে নিস। বলেই কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল ইরাবতী। ইমন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কি বলবে সে, কি বোঝাবে মাকে? যা হয়েছে এরপর কি সত্যি কিছু বোঝানোর বাকি আছে? আর মা যা চায় সেটা কি মুস্কান কোনো দিনও বুঝবে? স্বামী হিসেবে কি কোনো দিন মেনে নিবে তাকে? জোর করে সব পাওয়া গেলেও ভালোবাসাটা তো আর পাওয়া যায় না। মুস্কানের পর কি চাই সেটা আমাকে বুঝতে হবে, ওর মনের কথা আমাকে জানতে হবে, আর সবার আগে দাদুর সাথে কথা বলতে হবে। বলেই কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। পরের দিন অনেক সকালে ইমন মোতালেব চৌধুরীর সাথে দেখা করে। মুস্কান, হেনা, জয় বিষয়ে সব কথা দাদুকে জানায়। হেনার ব্যাপারেও জানায়। মুস্কান তার অতীত সম্পর্কে জেনে গেছে এই মুহূর্তে মেয়েটা খুব ডিপ্রেশনে আছে। এছাড়াও সব থেকে বড় কথা, রাগ করে জেদের বসে স্বামীর অধিকার জোর করে আদায় করেছে সে। সব মোতালেব চৌধুরীকে জানানো হয়। সব শোনার পর মোতালেব চৌধুরীর সাথে বেশ কিছু পরামর্শ করে ইমন চলে যায়। ঘুম থেকে উঠে মুস্কান পুরো রুমে চোখ বুলালো। ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বেশ কিছুক্ষণ দেখলো। বুকটা তার হু হু করে উঠল। এতদিন যাদের নিজের লোক বলে ভেবে এসেছে, আসলে তারা তার নিজের কেউ নয়। অথচ তাদের সাথে কত বাজে আচরণ করেছে সে। দুঃখে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। খুব অনুতপ্ত মুস্কান ওড়নাটা মাথায় ভালো করে চেপে রুম থেকে বেরিয়ে এলো মুস্কান। সবার আগে দাদুর রুমে গিয়ে দাদুর পায়ে পড়লো। আমাকে ক্ষমা করে দাও দাদু, আমাকে তুমি ক্ষমা করে দাও। বলেই ডুকরে কেঁদে উঠল। মোতালেব চৌধুরী বুঝতে পারলো মেয়েটা বেশ অনুতপ্ত, তবুও সে চুপ করে রইল। মুস্কান পায়ের কাছে বসেই অঝরে কাঁদতে লাগলো। আমি খুব বড় ভুল করে ফেলেছি দাদু, আমাকে তোমরা ক্ষমা করে দাও। কি হলো দাদু, কিছু বলছো না কেন? তো তুমি আমার সাথে করনি, যার সাথে তুমি অন্যায় করেছো, যার সাথে তুমি বেইমানি করেছো, ক্ষমাটা তার কাছেই চাও। মুস্কান করুণ মুখে তাকালো মোতালেব চৌধুরীর দিকে। এই মানুষটা তাকে কতটা ভালোবাসতো, কতটা স্নেহ করত, আর সে আজ এইভাবে পড়ে কতটা স্নেহ করত, আর সে আজ এইভাবে পর হয়ে কথা বলছে। ভাবতেই মুস্কানের বুকের ভিতর হাহাকার করতে শুরু করলো। এখানে কি করছো তুমি? আমার বাবার ধারে পাশে তোমাকে দেখতে চাই না, বেরিয়ে যাও বলছি। ধমক শুনে চমকে উঠল মুস্কান। ভয়ে ভয়ে উঠে দাঁড়ালো। এসবে সে একদমই অভ্যস্ত নয়। বড় আদরে মানুষ হয়েছে সে। এবাড়ির প্রত্যেকটা মানুষ বড্ড আগলে মানুষ করেছে তাকে। ধমক তো দূরের কথা, কখনো চোখ রাঙিয়েও কথা বলেনি ইমন ছাড়া অন্য কেউ। আজ সবার চোখে বিষ সে। আমাকে ক্ষমা করে দাও বড় বাবা। বলে কেঁদে উঠল মুস্কান। প্লিজ দয়া করে বেরিয়ে যাও, তোমার মুখ দেখতেও ঘৃণা হচ্ছে। ক্ষমা করে কি হবে? যা সর্বনাশ করার তা তো করেই ফেলেছো। আমার ছেলেটার জীবন শেষ করে দিয়েছো। অপাত্রে ঘি ঢাললে এমনটাই হয়। যাও এখন এখান থেকে। ধমকে উঠল মোজাম্মেল চৌধুরী। মুস্কান মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো। সামনে ইমন পড়তেই ইমন একবার মুস্কানের চোখের দিকে তাকালো। মুস্কানও করুণ চোখে তাকালো তার দিকে। ইমন চোখ সরিয়ে পাশ কাটিয়ে চলে গেল। মুস্কানের বুকের ভিতর ঝড় বইতে লাগলো। ছুটে তার নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে কান্নায় ভেঙে পড়লো। যে যার মতো ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লো। ইমন না খেয়েই বেরিয়ে গেছে। কেউ মুস্কানকে খাওয়ার জন্য ডাকেনি। আলিয়া তার খাবার নিয়ে রুমের সামনে এসে বেশ কয়েকবার ডাকতেই দরজা খুলে দিল মুস্কান। খাবার খেয়ে নাও মুস্কান, এ বাড়ির কারোর আর তোমার খোঁজ নেওয়ার সময় নাই। নিজের খোঁজ নিজেরই নিতে হবে। তোমার মায়ের ইচ্ছা থাকলেও কেউ তাকে তোমার খোঁজ নিতে দিবে না। মুস্কান বাঁকা হাসলো। তুমি কেন নিয়ে এলে খাবার? কেন খোঁজ করতে আসলে? সবার মতো তুমিও করতে। তা কি করে করি? সবাই তো যেমনই করুক, একজন তো ঠিকই খেয়াল রাখছে, তার আদেশেই তো আমি আসছি। কিন্তু সেটা তো তোমাকে জানানো যাবে না মা। খেয়ে নিয়ে ওষুধটা খেয়ে নিও মা, আমার বাড়ি যাওয়া লাগবে। মুস্কান খাবারটার দিকে চেয়েও দেখলো না, তবে যে সবার কাছে ক্ষমা চাওয়ার বাকি আছে। মুস্কান খাবারটার দিকে চেয়েও দেখলো না, তার যে সবার কাছে ক্ষমা চাওয়ার বাকি আছে।
নিচে নেমে এলো মুস্কান। ইরাবতীর কাছে ক্ষমা চাইলেও লাভ হলো না। সে কোনো কথাই শুনতে রাজি নয় এবং স্পষ্ট ভাষায় জানিয়ে দিল সে তার ছেলের অন্যত্র বিয়ে দিবে। যা শুনে মুস্কানের মাথাটা বেশ ঘুরে গেল। তবুও নিজেকে কিছুটা স্বাভাবিক করে নিয়ে উপরে উঠে এলো। দীপান্বিতা কাল থেকে সুযোগ খুঁজছিল মুস্কানের সাথে একা কথা বলার, আর সে সুযোগটা সে পেয়েও গেল। রুমে গিয়ে ডাকলো, মুস্কান। মুস্কান দীপান্বিতাকে দেখেই আম্মু বলেই ছুটে তাকে জাপটে ধরে অঝরে কাঁদতে লাগলো। দীপান্বিতা মাথায় হাত বুলিয়ে দিল। তুমি আমার নিজের মা না, দীপু আমার নিজের ভাই না, আমার বাবা আমার না, কেউ আমার নয়, এ বাড়ির কেউ নয়। বলে ডুকরে কেঁদে উঠল মুস্কান। দীপান্বিতার চোখ দিয়েও পানি বেরিয়ে এলো। মুস্কান যে কত বড় আঘাত পেয়েছে সেটা দীপান্বিতা খুব করেই টের পেল। কিন্তু সেটা ভাবি বড় ভাই তো বুঝবে না, তাদের কাছে তাদের ছেলের থেকে তো অন্য কেউ আপন হবে না। মনে মনে ভাবলো দীপান্বিতা। তুই কেন এত বড় অন্যায়টা করলি মুস্কান? ইমন তো তোকে খুব ভালোবাসতো। ওই ছেলেটার ভালোবাসার অমর্যাদা কেন করলি বলতো? আর কেমন বন্ধুদের সাথে মিশেছিস যে তারাই তোর ক্ষতি করে দিল? মুস্কান উঠে দীপান্বিতার দিকে তাকালো জিজ্ঞাসু দৃষ্টিতে। হ্যাঁ, তোর বান্ধবী হেনাই তোর চরম ক্ষতি করে দিল, আর সেটা তুই টেরই পেলি না। মানে? ইমনের মধ্যে কি কমতি ছিল যে তুই ওই বাজে ছেলের সাথে পালিয়ে গেলি? হ্যাঁ, তুই ওকে ভাই হিসেবে দেখেছিস, তাতে কি? রক্তের সম্পর্কের ভাই তো না। আর কি করলি? পালিয়ে গেলি, বিয়ে হয়ে গেছে, তোর কি করে পারলি এমন জঘন্য কাজ করতে? এখন দেখ কি হলো, সব হারালি তুই। আর যার কথা এত বড় করলি, সে যে তোকে কত বড় ধোঁকা দিয়েছে বুঝতেও পারলি না। এত বোকা কেন তুই? মানুষ তো নিজের ভালো মন্দ বুঝে, তুই কেন বুঝলি না বলতো? কি বলছো আম্মু? হ্যাঁ, ঠিকই বলেছি। তুই জানিস হেনা কেন তোকে সাহায্য করেছে জয়ের সাথে পালিয়ে যেতে? কেন? কারণ হেনা ইমনের জীবন থেকে তোকে সরিয়ে ইমনের জীবনে আসতে চেয়েছিল। হেনা ইমনকে পছন্দ করে তাই। আর তুই আর জয় যখন বাইকে ছিলি, হেনাই ছবি উঠিয়ে ভাইরাল করেছে। মুস্কান উঠে দীপান্বিতার দিকে তাকালো জিজ্ঞাসু দৃষ্টিতে। কাপা কাপা গলায় বলল মুস্কান। কি বলছো এসব? হ্যাঁ, ঠিকই বলছি। মুস্কান বিস্ময় চোখে তাকিয়ে রইল দীপান্বিতার দিকে। মুস্কান ভাবতে লাগলো আগের সব কথা। হেনার বলা প্রত্যেকটা কথা মনে পড়তেই বুকের ভিতর ছ্যাদ করে উঠল। সত্যি তো, হেনা তো অনেকবারই বলেছে তোর ভাই আমার ক্রাশ। এমনকি ইমনকে যাতে না মেনে নেয় সেই জন্য রাত দিন হেনাই তাকে অনেক বুঝিয়েছে যে ভাই কখনো স্বামী হতে পারে না। ইমনকে শিক্ষা দেওয়ার জন্য সব প্ল্যান তো হেনাই বলেছে, আর সে বোকার মতো ওর কথাই সব করে গেছে। মনে মনে ভেবে আবারও কেঁদে উঠল মুস্কান। দীপান্বিতা বুকে টেনে নিল মুস্কানকে। হারিস না মুস্কান, তোকে পেটে ধরি না তো কি হয়েছে? সেই 5 দিন বয়স থেকে তোকে লালন পালন করছি। প্রথম দিকে ভাবি বেশি খেয়াল রাখলো, তোকে দত্তক নেওয়ার পর তো সব দায়িত্ব আমিই পালন করছি। মেয়ের পরিচয় বড় করেছি। দীপক দিশুর থেকে তোকে বেশি আগলে মানুষ করেছি। এ পরিবারের মেয়ে সন্তান ছিল না, তোকেই আমরা আমাদের সন্তানের মতো করে মানুষ করেছি। আর ইমন, ও তো তোকে পাগলের মতো ভালোবাসে। সেই কোন বয়স থেকে? 8 বছর বয়স থেকেই। ছোটবেলার অসংখ্য কথা মুস্কানকে বলল দীপান্বিতা। কান্নার মাঝেও হেসে উঠল মুস্কান। এখন কি হবে আম্মু? কেউ তো আমাকে এখন আর ভালোবাসে না। মামুনি, বড় বাবা, দাদু, কেউ না। এখন কি হবে? চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। সবার আগে তুই ইমনের থেকে ক্ষমা চেয়ে নে। ছেলেটা তোর জন্য পাগল রে মা। তুই একবার ওর কাছে ক্ষমা চেয়ে নে, ভালোবাস, বইয়ের অধিকার নিয়ে ওর কাছে যা, দেখবি ওর রাগ কমে গেছে। ইমনের রাগ পড়ে গেলে আর সবাই যদি দেখে তুই ইমনকে ভালোবাসতে শুরু করেছিস, তাহলে সবার রাগই কমে যাবে। তবে মন থেকে স্বামী হিসেবে মানতে হবে, মন থেকে ভালোবাসতে হবে। এছাড়া তুই আর ইমনের মন পাবি না, মনে রাখিস।
মুস্কানের বুকটা কেঁপে উঠল। সেই রাতের কথা ভাবতেই তার গলা শুকিয়ে গেল। এই মনের বলা প্রত্যেকটা কথা তার কানে বাজতে লাগলো। আবারও কান্নায় ভেঙে পড়ল সে। আমাকে আর ভালোবাসবে না আম্মু, আর ভালোবাসবে না বলেই আমাকে আর ভালোবাসবে না আম্মু, আর ভালোবাসবে না মামুনি। ভালোবাসার কথাও না, লজ্জা করে না ভালোবাসার কথা বলতে? আমার ছেলেটাকে দিনের পর দিন ঠকিয়ে গেছো শুধুমাত্র ও আমার বলে এখনো এই বাড়িতে রেখেছে। অন্য কেউ হলে ঘর ধাক্কা দিয়ে বের করে দিত। ইরাবতী এসে একদমে কথাগুলো বলে ফেলল। মুস্কানের চোখ বেয়ে পানি পড়তে লাগলো। ভাবি কি বলছো এসব? চুপ কর, মনে রাখিস ও তোর পেটের সন্তান না। যদি তোর নিজের মেয়ে হতো অবশ্যই তোর কথা এই বাড়ির প্রত্যেকটা মানুষের কথা শুনতো, একটা বাইরের মেয়ের কথায় চলতো না। আমি তো বাইরের কাউকে দোষ দেব না, দোষ ওর নিজেরই। আর যদি বাইরের কেউ এসে বলে ইমনকে বিষ খাইয়ে মেরে ফেলতে, এই মেয়ে তাতেও দ্বিধাবোধ করবে না। কি আর মারবে? আমার ছেলেকে তো মেরেই ফেলেছে। যে ছেলে কোনো দিন সিগারেট ছুঁয়েও দেখেনি, এখন সে রাতে বেলায় নেশা করে পড়ে থাকে। সব এই মেয়ের জন্য হয়েছে। আমার ছেলের জীবনটাকে ধ্বংস করে দিয়েছে এই মেয়ে। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। বলেই কাঁদতে লাগলো মুস্কান। ক্ষমা? কিসের ক্ষমা? আমার কাছে আমার ছেলেই সব। এর বাইরে আমি আর কাউকে চিনি না। যার জন্য পরিবারের এতটা ক্ষতি হয়ে গেল, বাবার এমন অবস্থা হলো, ইমনের এমন অবস্থা হলো, তাকে আমি ক্ষমা করতে পারবো না। তুমি আমার ছেলেকে স্বামী হিসাবে মানো না তো? মুস্কান অবাক চোখে তাকালো ইরাবতীর দিকে। মানতে হবে না। ডিভোর্স পেপার রেডি করার ব্যবস্থা করছি, শুধু সাইন করে দিও, আর কিছু না। আমি আমার ছেলের আবার বিয়ে দেব। মুস্কান দুপা পিছিয়ে গেল, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। পুরো শরীর তার অবশ হয়ে এলো। ভাবি কি বলছো এসব? ডিভোর্স মানে? এত বড় শাস্তি দিও না মেয়েটাকে, ওকেও তো বুঝতে হবে ওর দোষ শুধু, আর দোষ শুধু ওর না, সবারই আছে। আমাদের কি দোষ নেই? ইরাবতীর দিকে প্রশ্ন ছুড়ে দিল দীপান্বিতা। ইরাবতী কোনো কথা না বলে বেরিয়ে গেল। মুস্কান ফ্লোরে থ মেরে বসে গেল। হঠাৎই চিৎকার দিয়ে কেঁদে উঠল। দীপান্বিতা কাছে গিয়ে বসলো, কাছে টেনে নিল মুস্কানকে। মুস্কান দীপান্বিতাকে আঁকড়ে ধরে অঝরে কাঁদতে লাগলো। না মা, সব ঠিক হয়ে যাবে। আমি নিজেই ইমনের সাথে কথা বলবো। আমি জানি ইমন কখনো এটা হতে দিবে না। লাঞ্চ টাইমে মোজাইমেল চৌধুরী ইমনের সাথে দেখা করলো। মুস্কানের সাথে তার ডিভোর্সের ব্যাপারে কথা বলতে এসেছে মোজাম্মেল চৌধুরী। না বাবা, এটা আমার পক্ষে সম্ভব না। আমি ওকে ছাড়তে পারবো না। এত কিছুর পরও তুমি এই কথা কিভাবে বলছো? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ বাবা, একদম ঠিক আছে। মোজাম্মেল চৌধুরী চিৎকার করে উঠলেন। না, ঠিক নেই। পাগল হয়ে গেছো তুমি। নিজের পরিবারের কথাও ভাবছো না? শুধু পরিবার না, তুমি নিজের কথাও ভাবছো না। ওই মেয়েকে নিয়ে কোনোদিনও সুখী হতে পারবে না। একটা কথা মনে রেখো, ছোট লোক কোনোদিনও বড় লোক হতে পারে না। যতই মুস্কানকে এই বিলাসবহুল বাড়িতে এনে মানুষ করা হোক না কেন, ওর স্বভাবে ছোট লোকই থাকবেই, কারণ ওর জন্ম ছোট লোক ঘরে। আমরা চেষ্টা করেও ওর শিকড় বদলে ফেলতে পারবো না। ইমন প্রচন্ড রেগে গেল। বেশ বাবা, অনেক বলে ফেলেছো তুমি। আর না, একটা কথা মনে রেখো তুমিও, আমি চুপ করে আছি বলেই তোমরা মুস্কানের সাথে যা ইচ্ছে তাই করতে পারবে না। আর করলেই যে সেটা আমি মেনে নিব তা কিন্তু না। মোজাম্মেল চৌধুরী ধমকে বললেন, ইমন? গলাটা নামিয়ে বাবা। মুস্কান আমার বিবাহিতা স্ত্রী। আর কে বললো ও ছোট লোকের সন্তান? কে বললো ও ছোট লোক ঘরের সন্তান? মুস্কান দীপান্বিতা কাকি আর মঈন কাকার সন্তান। ছোট লোক হয়ে কেউ জন্ম নেয় না বাবা। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই একই পরিচয়ে পৃথিবীতে আসে, আর সেটা হচ্ছে তারা মানুষ। কেউ টাকাওয়ালা বাবার ঘরে জন্মায়,
কেউ টাকা ছাড়া বাবার ঘরে জন্মায়, তাই বলে তারা ছোট লোকের ঘরে জন্ম নিয়েছে তা কিন্তু না। কোটি টাকার মালিক হলেও অনেকের মাঝে ছোট লোকের স্বভাব থাকে, আর দারিদ্র ব্যক্তিদেরও অনেক বড় মন থাকে। জন্মের পর থেকে মুস্কান আমাদের পরিবারের ছোট কাকার পরিচয়ে বড় হয়েছে। জন্ম দিলেই শুধু বাবা মা হওয়া যায় না, ঠিক তেমনি মুস্কানের জন্ম যার ঘরেই হোক না কেন তারা মুস্কানের অভিভাবক নয়, বরং যাদের কাছে মানুষ হয়েছে তারাই ওর আসল অভিভাবক, তারাই ওর আসল শেকড়। আর আশা করি তারা যে ছোট লোক নয় সেটা তুমি ভালো করেই জানো। আর একটা কথা মাথায় রেখো, মুস্কানের সাথে সব থেকে বড় অন্যায় কিন্তু আমি করেছি। ওর ভালোর জন্য করলেও অন্যায়টা আমরা সবাই করেছি ওর সাথে। ওকে ওইভাবে ওর জন্মদাত্রী মায়ের কাছ থেকে নিয়ে আসা, সেই বিষয়ে ওকে কিছু জানতে না দেওয়া, এগুলো কি অন্যায় নয়? হয়তো এতে ওর ভালো হয়েছে, তবুও তো ওকে এতদিন অন্ধ করে রাখা হয়েছে। ওর সাথে আমার বিয়েটাও ওর থেকে গোপন রাখা হয়েছে। এটা কি আমাদের ভুল হয়নি? আমাদের সবার উচিত ছিল আগে থেকেই সবটা ওকে জানানো, কিন্তু আমরা ভালো করতে গিয়ে ওকে না জানিয়ে অনেক বড় ভুল করেছি। সত্যি ভেবে দেখো তো, যাকে ছোট থেকে ভাই মেনে এসেছে তাকে কি করে একেবারে স্বামী হিসেবে মেনে নেবে? এটা আমাদের সবারই বোঝা উচিত ছিল। আর জয়ের ব্যাপারটা তো জানোই। আজ যদি মুস্কান তোমার নিজের মেয়ে হতো তাহলে কি করতে বাবা? নিজের বিবেকের কাছে প্রশ্ন করো। তবুও আমি মুস্কানকে শাস্তি দিয়েছি, দরকার পড়লে আরও দেব, কিন্তু কোনোভাবেই আমি ওকে ছাড়তে পারবো না। এটা তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই শেষ কথা। বিয়ে একবারই করেছি বাবা, দ্বিতীয়বার করা সম্ভব না। ডিভোর্স তো কোনোভাবেই সম্ভব না বাবা। বিচ্ছেদের চিন্তা না করে কিভাবে সম্পর্ক গড়ে তোলা যায় সেই চিন্তা করো, দেখবে সংসারে সুখ ফিরে আসবে। একটা জিনিস খেয়াল করেছো বাবা, বর্তমান পরিস্থিতিতে সম্পর্ক গড়ার থেকে ভাঙার খবর বেশি শোনা যায়। চারদিকে শুধু বিচ্ছেদ আর বিচ্ছেদ। কেন বাবা? বিচ্ছেদই কি একমাত্র সলিউশন? ঢাকা শহরে তালাকের আবেদন বাড়ছে, গড়ে প্রতি ঘন্টায় একটি করে তালাকের আবেদন করা হচ্ছে। গত 6 বছরে তথ্য বিশ্লেষণ করে এমন চিত্র পাওয়া গেছে, তালাকের আবেদন সবচেয়ে বেশি বেড়েছে উত্তর সিটি কর্পোরেশন এলাকায়, প্রায় 75%। দক্ষিণ সিটিতে বেড়েছে 16%। 2 সিটিতে আপোষ হচ্ছে গড়ে 5%-এর কম। গত 6 বছরে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অর্ধেক লাখের বেশি তালাকের আবেদন জমা পড়েছে। এই হিসেবে মাসে গড়ে 736টি, দিনে 24টির বেশি এবং ঘন্টায় একটি তালাকের আবেদন করা হচ্ছে। বিবিএসের প্রতিবেদন অনুযায়ী 2006 সালে বাংলাদেশে প্রতি হাজারে বিচ্ছেদের হার ছিল 0.6। বর্তমানে এই হার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 1.1। এসবের কারণ কি জানো বাবা? কারণ হচ্ছে বোঝাপড়ার অভাব, একে অপরের প্রতি বিশ্বাস, ভরসা, সম্মান, ভালোবাসার অভাব। আর এই একই সিচুয়েশন আমি আমার জীবনে আসতে দিব না। তোর জীবনে সেই সিচুয়েশন এসেছে ইমন। মুস্কান তোকে না ভালোবাসে, না ভরসা করে, আর না কখনো করবে। সম্মান তো করে বাবা। সেটা তুই কিভাবে বুঝলি? ওর ব্যবহারে তো কখনো বুঝিনি। তাহলে তুই তোর জেদ থেকে সরবি না? ইমন বাঁকা হাসলো। বাবা, কেউ পড়ে গেলে তার দিকে হাত বাড়িয়ে দিতে হয়, যাতে সেই হাতের উপর ডিপেন্ড করে যে পড়ে গেছে সে আবার উঠে দাঁড়াতে পারে। তাকে আরেকটু ধাক্কা দিয়ে ফেলে দিতে হয় না। আর আমি মুস্কানের দিকে সেই হাত বাড়িয়ে দিতে চাই। আর আমি চাই তোমরা সবাই আমার পাশে থাকো। আর যদি তোমরা আমার পাশে থাকতে না চাও তাহলে আমি তোমাদের জোর করব না। আমার নিজের উপর কনফিডেন্স আছে, আমি সফল হবই। আর একটা কথা বাবা, আমার মনে রাগ কাজ করছে না, আমার মনে জেদ কাজ করছে। আর সেটা হচ্ছে নিজের জিনিস হাসিল করে নেওয়ার জেদ। কিন্তু তোমাদের সবার রাগ আর অভিমান কাজ করছে, যেটা কোনো সমাধান নয়। মুস্কানের পাশে এখন আমাদের সবার থাকা দরকার। দুর্ভাগ্যবশত কেউ ওর পাশে নেই। কোনো ব্যাপার না, সময়ের সাথে আবার সব ঠিক করে নিব আমি। যা খুশি কর তুই, মনে রাখিস এরপর কিছু ঘটলে সেটা তোর নিজের কারণেই ঘটবে। ইমন আবারও হেসে উঠল। আর কিছু ঘটবে না বাবা, মিলিয়ে নিও বলে ইমন সেখান থেকে চলে গেল। মোজাম্মেল চৌধুরীও একটা দীর্ঘশ্বাস ছেড়ে চলে গেলেন। 8 বছর বয়স থেকে যে জেদ মনের ভিতর পুষে রেখেছে, সেই জেদ এত অল্পতেই কি করে ভেঙে ফেলবে? মনে মনে ভাবতে ভাবতেই গাড়ি নিয়ে বেরিয়ে গেল ইমন। কোথায় যাবে, কি করবে কিছুই জানে না সে। শুধু কিছুক্ষণ একা সময় কাটাতে হবে তার। এত চাপ সে আর নিতে পারছে না। এদিকে তার সব বন্ধু বান্ধব যত লোক আছে সবাইকে দিয়ে খোঁজ করিয়েছে কে কারা মুস্কান আর জয়ের বিষয় নিয়ে বেশি জলগলা করেছে।
যেভাবেই হোক বিষয়টা ধামাচাপা দিতে হবে। কিছু করার নেই, ক্ষমতার অপব্যবহার করতেই হবে। তার কাছে মুস্কানই সব, আর কিছু নিয়ে তার ভাবার সময় নেই। আর একবার চেষ্টা করতে তো ক্ষতি নেই। আর এই মুহূর্তে সবাই মুস্কানের বিপক্ষে। আমি সামনে থেকে সাপোর্ট নাই বা দিলাম, আড়াল থেকে সাপোর্ট দিতে তো ক্ষতি নেই। বউটা তো আমারই, দায়িত্বটাও আমার। রাত 10টা বেজে গেছে, ইমন এখনো বাড়ি ফেরেনি। ইরাবতী ফোন দিয়ে দিয়ে অস্থির হয়ে পড়েছে, তবুও তার ছেলে ফোন ধরছে না। মোজাম্মেল চৌধুরী চিন্তা করতে নিষেধ করে ঘুমিয়ে পড়লেন। এদিকে কাল দীপক ফিরবে, দীপান্বিতা তাই বেশ ব্যস্ত ছেলের রুম গোছাচ্ছে। দীপু আর মুস্কান গল্প করছিল বেশ কিছুক্ষণ যাবত ইমনের রুমে। দীপুর ঘুম পেতেই সে তার রুমে চলে গেল। মুস্কান একা একা অনেক রকম চিন্তা করতে লাগলো, আর ভাবলো আজ ইমন ফিরলে তার কাছে ক্ষমা চেয়ে নিবে। দরকার পড়লে পায়ে ধরে ক্ষমা চাইবে, স্বামীর পায়ে পড়লে তো কোনো ক্ষতি নেই। আজ থেকে অনেক অনেক ভালোবাসবে সে ইমনকে, বউ হয়ে লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে। দীপান্বিতার কাছে ধীরে ধীরে সব কাজ শিখে নিবে, সবার মন জয় করে চলবে সে, কোনো অভিযোগ করার সুযোগ দিবে না কাউকে। ভাবতে ভাবতেই ঘুমের দেশে পাড়ি জমালো মুস্কান। রাত 11টার পর ইমন বাড়ি ফিরল। নিজের রুমে প্রবেশ করতেই মুস্কানকে দেখতে পেল। চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিল। আজও সে ড্রিঙ্কস করেছে। চোখ জুড়ে নেশা নেশা ভাব, নেশা নেশা চোখেই তাকালো মুস্কানের দিকে। বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীরে ধীরে কাছে এগিয়ে গেল। বেঘরে ঘুমাচ্ছে মুস্কান। ইমন সেদিকে পাত্তা না দিয়ে ধীরে ধীরে মুস্কানের দিকে এগোতে লাগলো। দুটো নেশা যখন একসাথে কাজ করে তখন আর মানুষ তার নিজের মধ্যে থাকে না। ইমনেরও ঠিক সেই অবস্থা। মুস্কানের শরীরে ইমনের হাতের স্পর্শ পড়তেই জেগে উঠল মুস্কান। চোখ মেলে তাকাতেই ইমনকে দেখে কেঁপে উঠল। একটু সরতে যাবে, সাথে সাথেই ইমন একদম নিজের সাথে চেপে ধরল মুস্কানকে। মুস্কানের দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। কি করবে সে, কি বা বলবে? ভয়ে কিছু বলতে পারছে না। কিন্তু সেদিনের কথা মনে পড়তেই ভয়ে তার গলা শুকিয়ে গেল, হার্টবিট বেড়ে গেল তার। ভয়ে ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, রাতের খাবার খেয়েছো? তার কথায় কোনো পাত্তা না দিয়ে ইমন তার কাজে ব্যস্ত হয়ে পড়ল। ধীরে ধীরে মুখ ডুবিয়ে দিল মুস্কানের গলায়। মুস্কানের পুরো গলা জুড়ে এক মনে আলিঙ্গন করতে লাগলো। মুস্কানের পুরো শরীর শিউরে উঠল, খামচে ধরলো ইমনের পিঠে। মুস্কানের হাতের আঁচড়ে চোখ তুলে একবার মুস্কানের দিকে তাকালো। মুস্কান চোখ দুটো বন্ধ, সেই সাথে চোখের পাতাগুলো কাঁপছে, যা দেখে ইমনের পুরো শরীরে শিহরণ বয়ে গেল। এমন ঘোর লাগা চোখে ধীরে ধীরে মুখ এগোতে লাগলো তার মুখের দিকে। মুস্কানের শ্বাস ঘন হয়ে এসেছে। ইমন তার ঠোঁটের স্পর্শ মুস্কানের ঠোঁটে দিতেই মুস্কান ইমনের দুগালে শক্ত করে ধরে সরিয়ে দিল। ইমন একটু সরে যেতেই মুস্কান উঠে বসে ওড়নাটা ঠিক করে নিল। মুস্কানের এমন কাণ্ডে ইমন প্রচন্ড রেগে গেল। এমন কঠিন মুহূর্তে এমন আচরণ সে আশা করেনি, আবার মুস্কানের সাপোর্টও আশা করেনি। নেশার ঘোরে নিজের মাথা ঠিক রাখা যায় না, তবে কিছু কিছু কষ্ট থেকে মুক্ত থাকা যায়। কিন্তু মুস্কান তার কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে দিয়েছে। পরিবারের সাপোর্ট পাচ্ছে না, মা বাবা ডিভোর্সের জন্য চাপ দিচ্ছে, আর যার জন্য সবার বিরুদ্ধে যাচ্ছে সেও তাকে এইভাবে অবহেলা করছে। সমস্ত রাগ এখন মুস্কানের উপর এসে জমা হলো। রাগে চোখ দুটো রক্তবর্ণ ধারণ করলো তার। রাগে চোখ বড় বড় করে তাকালো মুস্কানের দিকে। রাগে সে কি করবে বুঝতে পারছে না, সব তছনছ করে দিতে ইচ্ছা করছে তার। মুস্কানকে কিছু বলতে যাবে তৎক্ষণাৎ মুস্কান উঠে এক দৌড়ে বাথরুমে চলে গেল। ইমন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কি ঘটলো ব্যাপারটা? মুস্কানের গা গুলাতে লাগলো। নেশা করে এসেছে আজও, এত বাজে গন্ধ ভেবেই বমি বমি ভাবে হলো তার। চোখে মুখে পানি দিয়ে বেশ কিছুক্ষণ গলায় পানি দিয়ে গড়গড় করে ফেলে দিল। এখন তার একটু ভালো লাগছে। ছি, কি গন্ধ! ওগুলো কিভাবে খায় মানুষ? ছি! তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বেরিয়ে এলো মুস্কান। ইমন এখনো দাঁড়িয়ে আছে দুহাত মুঠ করে, কঠোর চোখে দেখছে সে মুস্কানকে। মুস্কান তোয়ালেটা রেখে মাথা নিচু করেই এগিয়ে এলো ইমনের দিকে। সামনে দাঁড়িয়ে ভয়ে ভয়ে আমতা আমতা করতে লাগলো। সরি বলবে বলবে ভাব। এমন সময় ইমন মুস্কানের হাত ধরে টেনে বাইরে দাঁড় করালো। মুস্কান অবাক চোখে ইমনের দিকে তাকালো। চোখ দুটো লাল টকটকে হয়ে আছে, রাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। আবারও কিছু বলবে এমন সময় ইমন বলে উঠল, আমার রুমে যেন তোমায় আর কখনো না দেখি। মুস্কানের বুকটা ধক করে উঠল, ধীর গলায় বলল, কি বলছো? একবার বলেছি শুনতে পাওনি? এক কথা বারবার আমি বলি না, আশা করি সেটা তুমি জানো। ধমকে সুরে বলে উঠল ইমন।
মুস্কান কেঁপে উঠল, কাঁপা কাঁপা গলায় বলল, সরি, আমার তোমার সাথে কিছু কথা আছে, একটু শুনবে? মায়া ভরা চাহনিতে তাকালো ইমনের দিকে। চুপ, কোনো কথা নেই। আমার সামনে থেকে সরে যাও, তোমার মুখ দেখতে ইচ্ছে করছে না। বলেই বেশ শব্দ করে দরজা লাগিয়ে দিল। মুস্কান আবারও কেঁপে উঠল। এইভাবে ইমন তাকে বের করে দরজা লাগাবে সে ভাবতে পারেনি। বিশ্বাস করতে পারছে না, এতক্ষণ যা ঘটলো কিছুই বিশ্বাস হচ্ছে না তার। ধপ করে দরজার সামনেই বসে পড়ল। দরজায় মাথা ঠেকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেটে যাচ্ছে মুস্কান। ইমনও দরজার ওপাশে বসে সিগারেট খেয়ে যাচ্ছে একের পর এক। কাঁদতে কাঁদতে একসময় দরজায় মাথা হেলিয়েই ঘুমিয়ে পড়ল মুস্কান। কান্নার শব্দ, ফুফানির শব্দ আর পাচ্ছে না ইমন। হয়তো ওর রুমে চলে গেছে ভেবেই বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ভোরের দিকে ইরাবতী ছেলের রুমে আসতেই দরজার সামনে মুস্কানকে দেখতে পেল। এ কি, তুমি এখানে কেন? জোর গলায় বলল ইরাবতী। না, ঘুম ভাঙছে না। নিচু হয়ে হালকা ঝাঁকাতেই ঘুম ভেঙে গেল মুস্কানের। চোখ দুটো কষলে ইরাবতীকে দেখে হালকা চমকে উঠল। উঠে দাঁড়ালো মাথা নিচু করে। কাল রাতের কথা মনে পড়তেই বুকটা হু হু করে উঠল। কি, আমার ছেলের ঘরে জায়গা দেয়নি তো? দেবেও না। তোমার জন্য এটাই ভালো হবে, তুমি আর ইমনের ধারে পাশেও আসবে না। তোমাকে ইমন আর চায় না, এটা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। মুস্কান অসহায় মুখে তাকালো ইরাবতীর দিকে। এ কি সেই মামুনি যে আম্মুর থেকে বেশি ভালোবাসতো আমায়? সব ভালোবাসা শেষ হয়ে গেল। শুধুই নিজের ছেলের জন্য আমায় ভালোবেসেছিল, মন থেকে মেয়ের মতো ভালোবাসেনি। মনে মনে ভাবতে লাগলো মুস্কান। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? দেখো, ইমনের কাছে এসে লাভ নেই। আমার ছেলের জন্য আমরা মেয়ে দেখব, আর অন্য তো বিয়ে দিয়ে দেব। তুমি এতদিন যেভাবে ছিলে ওভাবেই থাকো। এতদিন যেহেতু আমার ছেলেকে মেনে নিতে পারোনি, এখন আর মেনে নিতে হবে না। এই বাড়িতে জায়গা পেয়েছো, এতেই সন্তুষ্ট থাকো। পুরো শরীর যেন অবশ হয়ে যায় যখনই ইমনের অন্যত্র বিয়ের কথা শুনে মুস্কান। সত্যি নিজের ভালোবাসার মানুষ অন্য কারো হয়ে যাওয়ার কথা শুনলে কতটা যন্ত্রণা হয় হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি। একই কষ্ট তো ইমন ভাইয়াও পেয়েছে। কতটা আঘাত তাকে আমি দিয়েছি, সেই সব আঘাত কি আমি ভালোবেসে ভুলিয়ে দিতে পারবো না? একটা সুযোগ কি আমাকে কেউ দিবে না? চোখ বেয়ে পানি ঝরে পড়লো। ইরাবতী দেখেও না দেখার ভান করে দরজায় বেশ কয়েকবার টোকা দিল। ইমন ঘুম ঘুম চোখে হালকা তাকিয়ে উঠে দরজা খুলে দিয়ে আবার গিয়ে শুয়ে পড়ল। নেশার রেশটা তার কাটেনি এখনো। ইরাবতী ছেলের কাণ্ড দেখতে দেখতে ভিতরে গেল। মুস্কান স্তব্ধ হয়ে দাঁড়িয়েই রইল, দৃষ্টি তার বিছানার দিকে। ইরাবতী ইমনকে ডাকতে লাগলো। মায়ের ডাকে ভালোভাবেই ঘুম ভেঙে গেল ইমনের। উঠে বসলো। কি, অফিস নেই আজকে? আছে তো। দীপক, তাহলে উঠিসনি কেন? এক্ষুনি যা, ফ্রেশ হয়ে নে। ইমন বিছানা থেকে নামতে যাবে এমন সময় ইরাবতী বলল, দীপক আজই আসবে, হয়তো বিকাল হবে। কাল তোকে আর দীপককে নিয়ে আমার বান্ধবীর বাসায় যাব, ওর ছোট মেয়েকে দেখতে। দীপকের জন্য? বলেই উঠে দাঁড়ালো খুব স্বাভাবিকভাবেই। না, দীপকের জন্য না, তোর জন্য। মেয়েটা খুব ভালো, দেখতেও সুন্দর। ইমন জেগে গেল। মাকে কিছু বলতে যাবে এমন সময় চোখ পড়লো দরজার বাইরে। মুস্কান চুপ করে দাঁড়িয়ে আছে। মুস্কানকে দেখে যাতে দাঁত চেপে বলল, বলে আচ্ছা ঠিক আছে, কখন বের হবে কাল আমাকে জানিও, আমি সময় বের করে নিব। বাথরুম চলে গেল। মুস্কান আর এক মুহূর্ত দাঁড়ালো না, দৌড়ে গিয়ে তার রুমের দরজা আটকে দিল। কান্নায় ভেঙে পড়ল। হে আল্লাহ, আমার শেষ আশাটাও রইল না, আর সব শেষ হয়ে গেল। আমাকে এবারে কেউ ভালোবাসে না, কেউ আমার না, কেউ নেই, কেউ না। বলে ডুকরে কেঁদে উঠলো। কাঁদতে কাঁদতে ফ্লোরেই নেতিয়ে পড়লো মেয়েটা। ধীর গলায় বলতে থাকলো, আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। একদিন দূরে গিয়েই আমি তোমাকে খুব খুব করে অনুভব করেছি। বিশ্বাস করো, তোমার আদর, তোমার ভালোবাসা খুব মিস করি। তোমাকে তো তোমার মতো করে কেউ
আমাকে তো তোমার মতো করে কেউ আগলে রাখে না ইমন ভাইয়া। জানো, এবারের কেউ আর আমাকে আগের মতো ভালোবাসে না। আমি না খেয়ে থাকলেও কেউ খোঁজ নেয় না। আমার মন খারাপ দেখে কেউ আর অস্থির হয়ে পড়ে না। আমি খুব একা হয়ে গিয়েছি, খুব। আমার বুকের ভিতর খুব কষ্ট হয়, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তুমি কেন বুঝছো না? কেন দূরে সরে যাচ্ছ? আমি ভুল করেছি, আমাকে তুমি আরো অনেক অনেক মারো, তবুও ছেড়ে যেও না। আমার কেউ নেই, কেউ তো নেই আমার। আপন মনে কেঁদে যাচ্ছে আর এসব বলে যাচ্ছে মুস্কান। যে কেউ দেখলে এখন ভাববে এই একটা মানসিক রোগী। সকালের খাবার খেয়ে যে যার মতো চলে গেল। ইমন রুমে এসে কিছু ফাইল নিয়ে বের হচ্ছে। আলেয়া মুস্কানের খাবার নিয়ে বেশ কিছুক্ষণ দরজা ধাক্কা দিচ্ছে। কোনো সারা শব্দ না পেয়ে জানালা দিয়ে উকি দিতেই যা দেখলো তাতে তার হাত থেকে সব খাবার পড়ে গেল। ভয়ে একটা চিৎকার দিয়ে উঠল। ইমন, বাবা গো! ইমন আলিয়ার এমন চিৎকার শুনে ছুটে এলো, সাথে ইরাবতী, দীপান্বিতা, দীপুও এলো। ইমন জানালায় তাকাতেই তার হৃদস্পন্দন থেমে গেল। পাগলের মতো দরজায় দু কাঁধ দিয়ে দুবার ধাক্কা দিতেই দরজা খুলে গেল। তার শরীরে যেন 1000 গুণ শক্তি বেড়ে গেছে। প্রিয় জিনিস হারানোর ভয়টা যে কি সেটা সে দ্বিতীয়বার আবার অনুভব করতে লাগলো। দরজা খুলতেই দৌড়ে গিয়ে মুস্কানের পা দুটো ধরলো। সবাই এসে তাড়াতাড়ি মুস্কানের গলা থেকে ওড়নার বাঁধনটা খুলে ফেললো। ইমন মুস্কানকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল। মুস্কান, এই মুস্কান, কি করলে তুমি এটা? কেন করলে? আর আমাকে ছেড়ে তুমি কোথায় যাচ্ছিলে? এত বড় সাহস কে দিয়েছে তোমায়? বারবার একই ভুল কেন করছো? এবার কিন্তু আরো বড় শাস্তি দেব তোমায়। চিৎকার করে বলল ইমন। মুস্কান নেতিয়ে পড়ল ইমনের কোলে। ইমন তাড়াতাড়ি হসপিটাল যেতে হবে, সময় নেই। ইমন ওঠো, দীপান্বিতা চিৎকার করে বলে উঠল। সবাই কান্নায় ভেঙে পড়ল। ইমন মুস্কানকে কোলে নিয়ে পাগলের মতো ছুটে গেল। গাড়িতে উঠে তার বুকে মুস্কানকে চেপে ধরল। ড্রাইভার গাড়ি চালাচ্ছে আর ইমন কান্না করতে করতে মুস্কানকে ডেকে যাচ্ছে। পাগলের মতো করছে সে, ছটপট করছে, মুস্কানকে বারবার জাগানোর চেষ্টা করছে। ইমনের চোখের অজস্র পানি মুস্কানের মুখে পড়ছে। ইরাবতী, দীপান্বিতা, দীপু, আলিয়া পিছনের গাড়িতে আসছে। মোজাম্মেল চৌধুরীকে ফোনে জানানো হয়েছে। আল্লাহ, আমার মুস্কানের জন্য কিছু না হয়। আল্লাহ, তুমি একটু মুখ তুলে তাকাও। কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকতে লাগলো ইমন। মুস্কানকে হসপিটালাইজেশন করা হয়েছে। ডক্টররা তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছে। ইমন কেবিনের বাইরে দেওয়ালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। মোজাম্মেল চৌধুরীও এসে গেছে। দীপক এয়ারপোর্ট থেকে সরাসরি হসপিটালে এসেছে। দীপান্বিতার সাথে বেশ ধমকাধমকি করছে সেই। তুমি থাকতে এত বড় ঘটনা কি করে ঘটতে পারে মা? একটা মেয়েকেই তোমরা সামলে রাখতে পারলে না, এই জন্যই তোমাদের এত চাওয়া সত্ত্বেও একটা কন্যা সন্তান পৃথিবীতে আনতে পারোনি। মেয়ের মা হওয়া অতটা সহজ নয়, মেয়ের মা হতেও বেশ যোগ্যতা লাগে। কড়া গলায় বলল দীপক। কথাগুলো দীপান্বিতার না লাগলেও ইরাবতীর বেশ লাগলো, কারণ তারও যে একটা কন্যা সন্তান হয়েছিল, কিন্তু ধরে রাখতে পারেনি। মুস্কানকে সে সকালে বলা কথাগুলো ভাবতেই তার বুক কেঁপে উঠল। খুব অপরাধ বোধ কাজ করছে তার। দীপকের দিকে মাথা তুলেও তাকাতে পারছে না ইরাবতী। দীপক বেশ বুঝতে পারছে। খুব সন্দেহ হলো ইরাবতীকে, তাই সে আবারও বলতে শুরু করলো। তোমাদের সবার একটা কথা মাথায় রাখা উচিত ছিল, মুস্কানের বয়সটা কম, তাই ওকে তোমাদের সেভাবে রাখা উচিত ছিল। তোমরা যখন ভালোবাসা দেখাবে তখন শাসন ভুলে যাবে, আবার যখন শাসন করবে তখন ভালোবাসা ভুলে যাবে। তাহলে তো এসবই হবে। আসল সমস্যা কোথায় জানো? আসল সমস্যা তোমাদের মধ্যেই। তোমরা নিজেদের ঠিক করো, তাহলেই সব ঠিক হবে। আর যদি মুস্কানকে নিয়ে তোমাদের এতই সমস্যা হয়ে থাকে, আমি আর বাবা মিলে ওকে বাড়িতে নিয়ে চলে যাব। বাবা একটা মেয়ে আর আমি একটা বোনের দায়িত্ব ঠিকই নিতে পারবো। হ্যাঁ, তোমরা বলতে পারো মুস্কান ভুল করেছে, তার শাস্তিও কি ও কম পেয়েছে? সবটাই তো শুনেছি, কিছুই আমার অজানা নয়। তারপরও এত বড় কাণ্ড কি করে ঘটে?
মানলাম ও ভুল করেছে, সেই ভুলের জন্য তো ও অনুতপ্ত হয়েছে। এমন তো না যে ভুল করেও ও তার শাস্তি পায়নি বা অনুতপ্ত হয়নি। একটা কথা মনে রেখো, অনুতপ্তকারীর পাশে থাকতে হয়, দূরে সরে দিতে হয় না। ইমন চুপ করেই আছে, তার গলা দিয়ে একটা স্বরও বের হচ্ছে না। ইরাবতী আর নিজেকে আটকে রাখতে পারল না। দীপকের বলা কথাগুলো তার মনে বেশ কড়া নেড়েছে, তাই সে কান্নায় ভেঙে পড়লো আর বলল, সব আমার দোষ। আমি যদি সকালে এভাবে কিছু না বলতাম তাহলে এটা হতো না। দীপান্বিতা সহ সবাই অবাক হয়ে গেল। ইমন চোখ দুটো খুলল, সোজা হয়ে দাঁড়িয়ে মায়ের কাছে আসলো, মায়ের কাঁধে ধরে বলল, কি বলছো মা? ইরাবতী সকালে বলা কথাগুলো ইমনকে বলল। দীপান্বিতা সহ সবাই কথাগুলো শুনলো। দীপক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে এলো সেখান থেকে। দীপান্বিতা কান্না করেই চলেছে। ছি মা, ছি, তুমি এতটা করবে আমি ভাবতেও পারিনি। বলে মায়ের থেকে মুখ ফিরিয়ে নিল। ইরাবতীর খুব ভয় করতে লাগলো, তার ছেলে তার থেকে দূরে সরে যাবে না তো। ডক্টর বেরিয়ে আসলো। ইমন ডক্টরের কাছে গিয়ে মুস্কানের কথা জিজ্ঞাসা করতেই উনি বললেন, ভয়ের কারণ নেই, আপনারা টেনশন করবেন না। আর একটু দেরি হলেই সব শেষ হয়ে যেত। মেয়েটার শরীরও বেশ দুর্বল, স্যালাইন দিয়ে রাখা হয়েছে, অক্সিজেন মাস্ক দিয়ে রাখা হয়েছে। আপনারা পেমেন্ট করে দিন। ইমনের বুকের উপর থেকে পাথর সরে গেল। দ্রুত গিয়ে সব কাজ কমপ্লিট করে আবারও কেবিনের বাইরে দাঁড়িয়ে রইল। ইরাবতী দীপান্বিতা বাড়ি চলে গেছেন। দীপক আর ইমন রয়েছে, মোজাম্মেল চৌধুরীও বেরিয়ে গেছেন। দীপক ইমনের পাশে বসে বলল, আচ্ছা ইমন ভাইয়া, তোমার কি মুস্কানকে নিয়ে সমস্যা আছে? থাকলে আমাকে সরাসরি বলো, সেভাবেই ব্যবস্থা নিব। তোর কি মনে হয় তোর বোনকে নিয়ে আমার সমস্যা আছে? সব আমি তো জানতাম ভাইয়া। আর যাই হোক, সমস্যা হোক, তোমার সমস্যা হবে না। মুস্কানকে মুস্কানকে আমরা তোমার জন্যই পেয়েছি। একটা বোনের তো খুবই শখ ছিল ভাইয়া, আর সেই শখটা তুমিই পূরণ করেছো। এতটা কষ্ট করে যাকে আমাদের পরিবারে নিয়ে এসেছো, আজ তার এমন অবস্থা কেন ভাইয়া? ইমন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওটাই আমার ভুল। আমি ওকে বোঝাতে চেয়েছিলাম একটা, আর ও বুঝে নিয়েছে আরেকটা। আমার বোঝা উচিত ছিল যে ওর মাথায় জটিল পেঁচানো জিনিস ঢুকবে না। আর আমি যাই করি না কেন, আমি তো ওকে আড়াল থেকে সাপোর্ট দিচ্ছিলাম, কিন্তু সেটুকু বোঝার ক্ষমতা ওর হয়নি। আর মায়ের থেকে আমি এটা আশা করিনি। দীপান্বিতা কাকি যতটুকু মুস্কানকে আপন করতে পেরেছে, আমার মা পারেনি। কিভাবে পারবে? তার কাছে সবার আগে তার নিজের ছেলে। শুধু সে না, তার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো এমনটাই করতো। দুনিয়ার মানুষগুলো বড়ই স্বার্থপর ভাইয়া, বুঝলে? বড়ই স্বার্থপর। তুই চিন্তা করিস না, এবার আমি সবটা ঠিক করে নিব। শুধু তোরা মুস্কানকে সাপোর্ট দিয়ে যাবি। আর আমি জানি মুস্কান বুঝবে আমায়। না বুঝলেও আমি ওকে সাহায্য করবো বুঝতে। মেয়েটা অনেক বড় ধাক্কা খেয়েছে, অনেকটা পাল্টেও গিয়েছে। ভাইয়া, এটাই স্বাভাবিক। আসলে কি জানো তো ভাইয়া, প্রত্যেকটা কষ্টই মানুষকে কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়। আর সেই সব শিক্ষা নিয়েই মানুষ নিজেকে পাল্টাতে পারে, বুঝতে পারে নিজেদের ভুল। এভরি পেইন গিভস এ লিসন অ্যান্ড এভরি লিসন চেঞ্জ এ পারসন। প্রতিটি ব্যথা একটি পার্ট দেয়, এবং প্রতিটি পার্ট একজন ব্যক্তিকে পরিবর্তন করে। আমি আর আমার মুস্কানকে দূরে রাখবো না, আর কখনো আমার থেকে আলাদা হওয়ার সুযোগ দিব না, আর কখনো চাইবও না আমার ভালোবাসা উপেক্ষা করে আমার থেকে দূরে যেতে। সেই সাহসটাও আর পাবে না। দীপক ইমনের কাঁধে হাত দিল, ভরসা দিল। সারা দিন পেরিয়ে গেছে, দীপকও বাড়ি ফিরে গেছে। ইমন যায়নি। সে তার হৃৎপিণ্ডটাকে রেখে বাড়ি ফিরবে না। ফিরতে হলে তাকে সাথে নিয়েই ফিরবে। হারানোর ভয় যে কতটা যন্ত্রণাদায়ক সেটা সে হাড়ে হাড়েই টের পেয়েছে। বেডের পাশে বসে আছে ইমন, মুস্কানের মুখ পানে চেয়ে আছে। অক্সিজেন মাস্ক পরা, সেলাইনও চলছে, চোখ দুটো বন্ধ। ইমন পাশে বসে এক ধ্যানে দেখে যাচ্ছে।
ডক্টর এসেছে মুস্কানকে দেখতে। ইমনকে কয়েকবার ডাকতেও কোনো সাড়া পেল না। অবশেষে কাঁধে হাত দিতেই কেঁপে উঠল ইমন। চোখের কোণে একটু পানির রেখা বেরিয়ে গেল। খুব ভালোবাসেন তাই না? ডক্টরের মুখে এমন কথা শুনে ইমন একটু ইতস্তত বোধ করলো। সকাল থেকে আপনাকে দেখছি, এরকম আরো অনেক পেশেন্টের ট্রিটমেন্ট করেছি, কিন্তু আপনার মতো এমন পাগল স্বামী আমি দেখিনি। সত্যি উনি খুব ভাগ্যবান, আপনার মতো একজন স্বামী পেয়েছে। তবু কেন এমন কাজ করলো বুঝতে পারছি না।